তোমরা 10, 20, 25, 30, 40 বছর পরে এটা সুফল পাবে। 50 বছর বয়সের একজন মানুষ যদি তার ক্যান্সার সম্পর্কে বক্তৃতা শুনে সেইটা পালন করতে যায়, তার যে ফল, সুফলটা কিন্তু সে পাবে না। সেই জন্যই কিন্তু আমার টার্গেট হচ্ছে তোমরা। আমরা সেইভাবেই আয়োজনটা করেছি। তোমরা জানো ক্যান্সারটা কি? ক্যান্সার হচ্ছে আমাদের শরীর, শুধু আমাদের শরীর না, জীবন্ত যে কোনো কিছু, যেমন গাছপালা, সব কিছু কিন্তু কোষ দ্বারা গঠিত। কোষ জানো তো তোমরা, একটা ক্ষুদ্রতম যে স্ট্রাকচারাল ইউনিট বা গঠনকারী যে অংশ, সেটাকে বলা হয় কোষ। এই কোষগুলি বিভাজন হয়, বিভাজন হতে হতেই কিন্তু আমরা আস্তে আস্তে বড় হই ছোট থেকে, কিন্তু একটা পর্যায়ে এসে থেমে যায়। এই থামাটা হচ্ছে অনেকগুলি পার্শ্ববর্তী বা শরীরের মধ্যকার বিভিন্ন অংশের কর্মকাণ্ডের ফলস্বরূপ থেমে যাওয়া। না হলে কিন্তু আমার নাকটা এখান থেকে 2 হাত লম্বা হইতো, হয় নাই কেন? এখানে এসে থেমে গেছে। তার মানে কোষ বিভাজনটা ওইখানে এসে বন্ধ হয়ে গেছে। সেটার জন্য কন্ট্রোলের মধ্যে হরমোন আছে, তারপরে আর সবচেয়ে উপরে হচ্ছে খোদা তাআলা, উনি তো আছেনই নিয়ন্ত্রক। এর ভিতরে আরও আছে অনেক কিছু হরমোন আছে, সেগুলি করে আর কি। তো যখন এই কোষ বিভাজনটা অপ্রতিরোধ্য গতিতে চলতে থাকে কোথাও, সেই অংশেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। কি ঘটে? টিউমার হয়। মানে এই টিউমারটা 2 রকমের আছে। একটা আছে নর্মাল টিউমার, আমাদের শরীরে অনেকেই চামড়ার নিচে গোটা আছে, ওগুলি কিন্তু ক্যান্সার না। ক্যান্সার হচ্ছে যেগুলি ক্ষতি করে শরীরে, ওগুলি তেমন কোনো ক্ষতি করে না। এটা হচ্ছে আমি ক্যান্সারের সম্পর্কে তোমাদের একটা জাস্ট একটা মূল অর্থাৎ বেসিক একটা ধারণা দিলাম। এরপরে আসছে, আমরা জানি ক্যান্সার কেন হয়, সেই কথাগুলি বলার জন্যই তোমাদেরকে আজকে আমরা এখানে সমবেত করেছি। আরও কিছু কাজকর্ম তো তোমরা দেখলাই, সেগুলি। ক্যান্সার সম্পর্কে জানতে গেলে একটা ক্যান্সার কতটা ভয়ঙ্কর সেটা আগে জানতে হবে। সারা বিশ্বে প্রতি বছর 2 কোটি লোক, 20 মিলিয়ন লোক নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়, আর 97 লক্ষ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে এই মৃত্যুবরণকারী ক্যান্সার রোগীদের মধ্যে 70%, 100 জনের মধ্যে 70 জনই হচ্ছে আমাদের মতো দেশ, অনুন্নত বা উন্নয়নশীল দেশ বা অর্থনৈতিকভাবে যারা আমরা পিছিয়ে আছি, সেই সকল দেশে ঘটে। এই 70%, অর্থাৎ 100 জনের মধ্যে 70 জনের মৃত্যু ঘটে এই সমস্ত এলাকায়। তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরকে বেশি সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত এবং সজাগ হওয়া উচিত। এই সজাগ করার অংশ হিসেবেই তোমাদের সামনে আমি ক্যান্সার সম্পর্কে কিছু কথা বলবো। তো ক্যান্সার, এটা গেল ক্যান্সারের ভয়াবহতা। বাংলাদেশের কী অবস্থা? বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,67,000-1,68,000 মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়, আর প্রতি বছর প্রায় 1,16,000-এরও বেশি মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। সবচেয়ে কমন ক্যান্সার কোথাকার হয়? সবচেয়ে বেশি ক্যান্সার কোথায় হয়? ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, এই সবগুলি হচ্ছে সবচেয়ে কমন, সবচেয়ে বেশি হয় আর কি। এখন আমরা যদি জানতে চাই যে কেমন করে হয়, ক্যান্সারগুলির কারণ কি, বিজ্ঞান বসে নেই, বিজ্ঞান আবিষ্কার করার চেষ্টা করছে কেমন করে ক্যান্সার হয়, কেন হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এখনো জানতে পারি নাই যে ক্যান্সার কেন হয়। তার মানে কি? একটা কারণ হচ্ছে যে অজানা, ঠিক আছে? তবে অনেক ক্যান্সারের কারণ কিন্তু জানা গিয়েছে। সেইভাবে যদি আমরা বলি, একদম উপরে যদি ধরি, সবচেয়ে দায়ী কে? প্রথম হচ্ছে টোবাকো, অর্থাৎ ধূমপান, তামাক। এই তামাকের জন্য প্রায় কিন্তু মুখগহ্বরের ক্যান্সার হয়, খাদ্যনালীর ক্যান্সার হয়, কিডনির ক্যান্সার হয়। সো এইগুলি ক্যান্সারই তো কমন। কাজেই তামাকটা আমাদের সর্বনাশ করে। দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল। আমাদের দেশেও কিন্তু আজকাল এই মদ পানের একটা বাড়তি স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে। মদ পানেও কিন্তু ক্যান্সার হয়। কোথাকার ক্যান্সার? মুখের ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, তারপরে
লিভার ক্যান্সার হয়। লিভার ক্যান্সার সেই জন্যে যারা বেশি মদ খায় তাদের এই লিভার ক্যান্সারটা সবচেয়ে বেশি। অনেকগুলি ইনফেকশন আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলি দিয়েও কিন্তু ক্যান্সার হয়। ভাইরাসের মধ্যে আমরা জানি যে হেপাটাইটিস, জন্ডিস হয় যেসব ভাইরাস দিয়ে, তার মধ্যে দুইটা ভাইরাস আছে, হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি। এই দুইটা ক্যান্সারে, এই দুইটা ভাইরাসের দ্বারা লিভার ক্যান্সার হয়। আরেকটা ভাইরাস আছে এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার হয়। ব্যাকটেরিয়া, হ্যাঁ আছে ব্যাকটেরিয়া, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা পাকস্থলীর ক্যান্সারের জন্য দায়ী একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া আবার চিকিৎসা করলে কিন্তু ওই ঝুঁকিটা কমে যায়, কিন্তু আবার ইনফেকশন হয়। কাজেই আমাদেরকে মাঝে মাঝে এটা চেক করতে হয়, যাদের ঝুঁকি বেশি আছে তারা এটা করতে হয় তাদের জন্যে। আর কি ইনফেকশন আছে? এইচআইভি বা এইডস, এইডসের কথা শুনেছি না আমরা, জানি না? যেমন অনিরাপদ যৌন সহবাস, রক্ত সঞ্চালন, বিভিন্নভাবে এই এইচআইভি ভাইরাসটা একজনের শরীর থেকে আরেকজনের মধ্যে সংক্রমণ হয়। এই এইচআইভি কিন্তু অনেক ক্যান্সারের জন্য দায়ী। তো আমরা এত বিস্তারিত না যাই, আমরা ইনফেকশন সম্পর্কে বললাম। এরপরে আছে কতগুলি রোগ যেগুলি আমাদের অনেকের ক্ষেত্রেই নিয়ন্ত্রণে রাখা যায়, আবার অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণে রাখার কোনো সুযোগও নাই। যেমন ডায়াবেটিস, বয়স হইলে দেখা যায় ডায়াবেটিস হয়। যারা সুগার বেশি খায়, ভাত বেশি খায়, তাদের ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হইলে অনেক ক্যান্সারের ঝুঁকি বাড়ে, স্তন ক্যান্সার, তারপরে কিডনির ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, কলনের ক্যান্সার, মানে খাদ্যনালীর নিচের অংশ যেটা দিয়ে পায়ুপথ বা তার উপরের অংশে, এগুলি ক্যান্সার হয়। কিডনির ক্যান্সারও কিন্তু ডায়াবেটিসে হয়। এরপরে আছে মোটা হওয়া। মোটা হওয়া যাবে না, মোটা হইলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ে। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যদি মাসিক পার্মানেন্ট বন্ধ হওয়ার পরে যদি কারোর এই মোটা হওয়ার প্রবৃত্তি দেখা যায়, তার জন্য কতগুলি ক্যান্সার একেবারে হাতছানি দেয়, দরজায় এসে টোকা দেয়। তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে কমন। ব্রেস্ট ক্যান্সার আছে, কিডনি ক্যান্সার আছে, পাকস্থলী ক্যান্সার, খাদ্যনালীর মল ত্যাগের যে জায়গাটা তার উপরের ক্যান্সারগুলি আছে। এরকম কতগুলি হরমোন আছে। হরমোন মানে কি? হরমোন মানে হচ্ছে আমাদের বডির মধ্যে কতগুলি গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে নিঃসৃত রস, যেটা আমাদের অন্যান্য অর্গানের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। যেমন প্যানক্রিয়াস থেকে আমাদের কিছু হরমোন আসে যেটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। এনজাইম আছে, হরমোন আছে। ইনসুলিন হচ্ছে একটা হরমোন, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাদের সুগার কন্ট্রোল করে। সেটা কোত্থেকে আসে? প্যানক্রিয়াস থেকে আসে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে একটা হরমোন। ব্রেনের মধ্যে কিছু গ্ল্যান্ড আছে, সেখান থেকে আসে হরমোন। এই হরমোন, আর মহিলাদের ক্ষেত্রে ওভারি থেকে কিছু হরমোন তৈরি হয়। এই হরমোন যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে তাদের এই জরায়ুর ক্যান্সার, স্তন ক্যান্সার, এগুলির ঝুঁকি বাড়ে। হরমোন কিসে কিসে পাওয়া যায়? দুই রকমের এটার সোর্স আছে, উৎপত্তি স্থল। একটা হচ্ছে শরীরের ভিতরে, যেটা আমাদের কন্ট্রোলে নাই, আর একটা আছে বাইরে থেকে। বাইরে থেকে কি? যেমন বিবাহের পরে প্রথম কয়েক বছর মানুষ জন্ম নিয়ন্ত্রণ করতে চায়। জন্ম নিয়ন্ত্রণের একটা পদ্ধতি হচ্ছে ট্যাবলেট খাওয়া। ওর মধ্যে কিন্তু হরমোন থাকে। হরমোন থাকলে কি হয়? মাসিকটাকে বন্ধ করে রাখে, এবং আবার ওইটা খাওয়া বন্ধ করলেই মাসিক হয়। কাজে ওই সময় যদি কেউ মিলন করে তাহলে তার জন্ম হওয়ার, মানে সন্তান ধারণের সম্ভাবনা থাকে না। সেই জন্য অনেকে এই ট্যাবলেট খায়, আবার অনেকে ইঞ্জেকশন নেয় 3 মাস 6 মাস এরকম। এই হরমোন যদি দীর্ঘদিন কেউ খায় তাহলে কিন্তু তার স্তন ক্যান্সারের ঝুঁকি এবং জরায়ুর ক্যান্সারের ঝুঁকি অত্যন্ত বৃদ্ধি পায়। আবার অনেকেই যেমন মাসিক বন্ধ হওয়ার পরে তাদের চেহারা কমে যায়, স্তনের গঠন খারাপ হয়ে যায়, সেই জন্যে হরমোন খেতে থাকে যাতে ওইগুলি অটুট থাকে। সেটাতেও কিন্তু বেশ ঝুঁকি বাড়ে। তবে আজকাল অনেক কম মাত্রা হরমোনযুক্ত এইসব ট্যাবলেট পাওয়া যাওয়ার কারণে ক্যান্সারের ঝুঁকিটা অনেকাংশে কমে গিয়েছে। তো আরও কিছু আছে, যেমন আরেকটা ইম্পর্টেন্ট আমি বলবো, এটা খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসে কি আছে? আমরা যেমন খাবার খাই, দেখা যাচ্ছে 2 দিন পরে পায়খানা হচ্ছে, তার মানে ওর মধ্যে মল তৈরির যে অংশটা খাদ্যের, সে অংশটা এত কম থাকে যে মল হয় না। তার মানে লো রেসিডুয়াল ডায়েট। আর ফলমূল, সবজি, এগুলি কম খায় যারা। ফ্যাট যারা বেশি খায়, স্যাচুরেটেড ফ্যাট একটা আছে। আমরা বলি যে
গরুর মাংস, খাসির মাংস, এগুলোতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। এইগুলি কিন্তু কম খেতে হবে। আমাদের দেশে অনেকেই সস্তা বলে গরুর মাংস বেশি খায়, কিন্তু তাদের ভবিষ্যতে এই ক্যান্সারের চান্স থাকে। পার্টিকুলারলি এই যে কলন ক্যান্সার বলি আমরা, খাদ্যনালীর নিচের অংশের যে ক্যান্সারটা, সেটা। এরপরে কিছু কারণ আছে আমাদের হাতে নাই, যেমন জেনেটিক কারণ। জিন কন্ট্রোল করে আমাদের বডিকে। জিন মানে ওই খোদাতাল্লার সেই জিন না, অশরীরী সেই জিন না। এটা হচ্ছে শরীরের মধ্যে যে কোষ আছে, কোষের মধ্যে আছে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে কিছু প্রোটিন যেগুলি জিন হিসাবে আমরা চিহ্নিত করি, এবং সেগুলি যে কন্ট্রোল করে সেটা আবিষ্কার হয়েছে। মানুষের শরীরে কয় জোড়া জিন আছে, ক্রোমোজোম আছে কয় জোড়া? 23 জোড়া। গুড। তার মধ্যে 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর বাকি 44টা হচ্ছে সোমাটিক ক্রোমোজোম বা বডি গঠনের জন্য কাজে লাগে। তো এই জেনেটিক কারণের মধ্যে অনেকগুলি জেনেটিক কারণ আছে। তার মধ্যে এই স্তন ক্যান্সারের কথা বারবার বলছি কেন, লাং ক্যান্সার, স্তন ক্যান্সার, এগুলি সবচেয়ে উপরের দিকের ক্যান্সার, বেশি হয় এই ক্যান্সারগুলি, সেই জন্যই বেশি গুরুত্ব দিতে হবে। তো জেনেটিক কারণের মধ্যে 2টা জিন আছে, BRCA1, BRCA2। এই জিন দুইটা যদি কোনো রকমে মানে বিকলে বসে, মানে যদি বিগড়ে যায়, তাহলে কিন্তু স্তন ক্যান্সার এবং ওভারির ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এমনকি পুরুষ মানুষের মধ্যে এই জিন যদি কারো দেখা যায় কোনো বংশে, তাদের পুরুষ মানুষেরও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে এই BRCA2 জিনের কারণে। আরও জিন আছে, যেমন কলন ক্যান্সারের জন্য APC জিন বলে, সেটা আরও বড় হলে তোমরা আস্তে আস্তে বুঝবে। কলনের ভিতরে দেখা যায় যে খাদ্যনালী, যেখানে পায়খানাটা তৈরি হয় এবং স্টোর থাকে, সেখানে আঙুর ফলের মতো থোকা থোকা থাকে, ওইগুলিকে বলে পলিপ। এই পলিপের থেকেই কিন্তু পরবর্তীতে ক্যান্সারে পরিবর্তিত হয়। সো এই গেল জেনেটিক কারণ। আরও কিছু কন্ডিশন আছে যেগুলি নিজেরা ক্যান্সার না, কিন্তু সেখান থেকে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। আমাদের শরীরে আঁচিল থাকে, এই আঁচিলগুলি কিন্তু অনেক ক্ষেত্রে এটা পরে ক্যান্সার হয়ে যেতে পারে। সুতরাং এই জিনিসগুলো মনে রাখতে হবে। কালো তিল আছে, তিলটা যদি তার রং বদলায়, কালো ছিল লাল হচ্ছে, একটু ব্যথা ছিল না ব্যথা হচ্ছে, এগুলি কিন্তু ক্যান্সারের পরিবর্তিত হওয়ার একটা লক্ষণ। আমরা দেখি যে রেডিওথেরাপি দেয়। রেডিওথেরাপি মানে একটা মেশিন আছে, সেখান থেকে খুব শক্তিশালী একটা রশ্মি দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়। সেই ক্যান্সারের রশ্মির এই যে চিকিৎসা ব্যবহৃত সেই রশ্মিগুলোও কিন্তু ক্যান্সার করতে পারে। আমি রশ্মি দিচ্ছি একটা ক্যান্সারের চিকিৎসার জন্যে, দেখা গেল যে ওই রশ্মির কারণে অন্য ক্যান্সার হচ্ছে। এরকম উদাহরণ অনেক আছে। তারপরে সানলাইট, এই যে রোদের মধ্যে যারা বেশি থাকে তাদের কিন্তু স্কিন ক্যান্সার বেশি হয়। অস্ট্রেলিয়া যে দেশটা, কোথায় মহাদেশ, কোথায় চারদিকে তার সমুদ্র, এবং যত বড় শহর আছে অস্ট্রেলিয়ার সবগুলি কিন্তু এই সমুদ্রের পাশ দিয়েই তৈরি করা হয়েছে। উদ্দেশ্য কি? আর এদের চামড়া সাদা, আমাদের চামড়া কালো হওয়ার কিন্তু একটা সুবিধা আছে, আমাদের শরীরের প্রোটেকশন আছে, চামড়াটাকে প্রোটেক্ট করে। এই যে একটা পিগমেন্ট আছে, একটা আছে যেটাকে বলে মেলানিন, ওই ইয়েদের নিগ্রোদের কিন্তু এটা সবচেয়ে বেশি থাকে বলে তারা বেশি কালো, তাদের কিন্তু স্কিন ক্যান্সার কম হয়। তো সাদা চামড়া যাদের, তারা যদি এই সূর্যরশ্মির মধ্যে অনেকক্ষণ থাকে, তাহলে কিন্তু তাদের এই স্কিন ক্যান্সার, সেজন্য অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ায়, তারপরে নিউজিল্যান্ড, ইউরোপ, আমেরিকা, এগুলোতে এই স্তন ক্যান্সার, এই স্কিন ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি। কেমিক্যাল আমাদের যে DDT ব্যবহার করে আমরা স্প্রে করে, এই কেমিক্যাল, ওষুধপত্র যে খায়, অনেক ওষুধপত্র আছে যেগুলি কিন্তু ক্যান্সার বাড়ায়, ঝুঁকি বাড়ায়। অনেক ওষুধ আছে, এই যে মশার যে ওষুধগুলি দেওয়া হয়, স্প্রে করা হয়, এগুলো কিন্তু ঝুঁকি আছে। আমাদের পরিবেশ খুব মানে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় আমাদের। কখন? এই যে আমাদের যে যানবাহনগুলি চলাচল করে, ঢাকা শহর তো আমরা পৃথিবীর মধ্যে কয়েকটা দেশের মধ্যে আমরা পড়ি যে যাদের বায়ু দূষণ সবচেয়ে বেশি। কীভাবে দূষণ হয়? এই যে ইটের ভাটার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এমনকি যেখানে আমরা কাজকর্ম করি, আমাদের কাজের পরিবেশের আশেপাশে যে ধুলাবালি, সেগুলো। আমাদের গ্রাম দেশের মা বোনেরা পাতা এবং লাকড়ি দিয়ে চুলা জ্বালায়, রান্না করে। আমরা বলি যে ফুসফুসের ক্যান্সার 95% রোগী ধূমপানের সাথে জড়িত। তাহলে আমাদের মহিলাদের কেন হবে? আমাদের দেশের মহিলারা তো ধূমপান করে না,
আজকাল বাড়ছে, এই প্রবৃত্তিটা বৃদ্ধি পাচ্ছে। তারপরেও আমাদের দেশের মহিলাদের ওই যে বললাম যে ধোঁয়া, রান্নাঘরের ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু খুবই ক্ষতিকর। কাজেই আমি এইগুলো প্রোটেক্ট করার জন্য কী করতে হবে, কর্মক্ষেত্রে ধুলাবালিপূর্ণ রাস্তায় চলার সময় মাস্ক ব্যবহার করাটা অনেক স্বাস্থ্যসম্মত একটা পন্থা। আমরা তো কোভিডের থেকে শুরু চিনে গেছি মাস্কটা, এখন এগুলি আমরা ব্যবহার করে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। এখন আমরা এতগুলি বললাম হচ্ছে কারণ। এই কারণগুলির মধ্যে 4-5টা কারণ যদি আমরা মনে রাখি। আরেকটা হচ্ছে পরিশ্রম না করা। দোকানদারে বসে দোকানদারি করছি, খাচ্ছি, মুখের মধ্যে কিছু আছেই, সবসময় চিবাচ্ছি, এই টাকা পয়সা লেনদেন করছি, বিক্রি করতেছি, মহাজন আমি। এইটা কিন্তু এই যে মোটা হয়ে যায় যারা, তাদের কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কাজেই পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে কি হয়, মোটা হওয়ার প্রবণতাটা কমে যায় অনেক। খাওয়া কিন্তু আমরা যেটুকু কন্ট্রোল করতে বলি তার থেকে বেশি গুরুত্ব দেই পরিশ্রম করার উপরে। কারণ ওই যে বলছিলাম যে স্যাচুরেটেড ফ্যাট, খাসির মাংস, গরুর মাংস খেলে যে চর্বি জমে, সেই চর্বিটা যদি পরিশ্রম করা হয় তাহলে কিন্তু মোটামুটি শরীরে ব্যবহার হয়ে যায়, এবং এই ক্যান্সার বা অন্যান্য রোগের, এই হার্টের যে রোগ হয় সেটাও কিন্তু ওই স্যাচুরেটেড ফ্যাট থেকে হয়। স্ট্রোক হয় সেটাও তাই, হাই প্রেশার, ডায়াবেটিস, এগুলি তো আছেই। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। লক্ষণগুলি কি কি? লক্ষণ কতগুলি লক্ষণ মনে রাখলেই হবে। আর এই কারণগুলির মধ্যে 4-5টা কারণ। একটা হচ্ছে ধূমপান, দ্বিতীয় হচ্ছে ইনফেকশন, তৃতীয় হচ্ছে মোটা হয়ে যাওয়া, পরিশ্রম না করা, চতুর্থ হচ্ছে খাদ্যাভ্যাস। এই 4-5টা কারণ মনে রাখলেই ক্যান্সারের কারণ হিসাবে মোটামুটি মনে রাখা হবে। তারপর হচ্ছে যে লক্ষণ বলি, আমরা বলি একটা শব্দ আছে CAUTION, এটার মানে কি? কশন, মানে সতর্ক করা। আস, ইউএস, আস, এই যে লেটারটা এর CAUTION, এগুলি প্রত্যেকটা দিয়ে এক একটা শব্দ আছে, সেগুলি মনে রাখলেই এটা করা যায়। আমি অত বিস্তারিত যাচ্ছি না, কতগুলি আমি লক্ষণ বলছি সেগুলি তোমরা খেয়াল করবা। চেঞ্জ, সিতে চেঞ্জ, চেঞ্জ ইন ব্লাডার অ্যান্ড বাউল হ্যাবিট। ঠিক আছে, চেঞ্জ ইন ব্লাডার অ্যান্ড বাউল হ্যাবিট। ব্লাডার মানে মূত্রথলি, মূত্রথলির অভ্যাস, পেশাব হচ্ছে না, হচ্ছে, বা রক্ত যাচ্ছে। বয়স্ক মানুষের পেশাব আটকিয়ে যাচ্ছে, পেশাব করার পরে আবার পেশাবের বেগ হচ্ছে, এগুলি কিন্তু ক্যান্সারের অনেক আর্লি লক্ষণ, প্রস্টেট ক্যান্সারের। তারপরে বাউল হ্যাবিট, পায়খানা, কোনো দিন ডায়রিয়া হচ্ছে, কোনো দিন আবার শক্ত হচ্ছে। খাদ্যাভ্যাসের কারণে যদি না হয়ে থাকে তাহলে এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে চেঞ্জ ইন ব্লাডার অ্যান্ড বাউল হ্যাবিট। এতে হচ্ছে সোর মানে হচ্ছে ক্ষত, যেটা অনেক দিন আছে কিন্তু শুকাচ্ছে না, সেই জিনিসটাকে অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে ধরে নিতে হবে। ইউতে হচ্ছে আলসার, যে আলসার সারছে না, ঠিক আছে, সেটা খেয়াল রাখতে হবে। টিতে হচ্ছে থিকেনিং, থিকেনিং মানে কোনো জায়গাতে একটা জায়গা ফুলে যাওয়া, স্তনে হোক একটা চাকা দেখা দেখ, হাতে চাকা দেখা দেখ, অথবা এইসব জায়গাতে, এগুলি খেয়াল করতে হবে। কুচকিতে, বগলে, ঘাড়ে, এসব জায়গাতে কোথাও যদি থিকেনিং হয়, থিকেনিং অর এ লাম্প, লাম্প মানে আমরা বলি একটা গোটা চাকা, দানা, ঠিক আছে, এরকম যদি হয় কোথাও, তাহলে নতুন যদি হয় তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আইতে হচ্ছে ইনডাইজেশন, ইনডাইজেশন যদি হয়, খাবার খাচ্ছি হজম হচ্ছে না, এটা পাকস্থলীর ক্যান্সারের একটা লক্ষণ। ওতে বলছিলাম যে অবভিয়াস চেঞ্জ ইন মোল অর ওয়ার্ড, এগুলিতে যদি হয়। এনতে হচ্ছে যে নিউ চেঞ্জেস ইন এনিহোয়ার, নতুন কোনো কিছু যদি আসে আর কি। আরেকটা আছে যে যদি সোয়ালোয়িং ডিফিকাল্টি হয়, খাদ্য যদি গলায় আটকিয়ে যায়। আরেকটা হচ্ছে গলার স্বর যদি পরিবর্তন হয়। তারপরে আছে ন্যাগিং কফ, এনতে ন্যাগিং কফও বলা হয়। ন্যাগিং কফ, যেটা কাশি হচ্ছে অনেক দিন কিন্তু সারছে না। এটা পার্টিকুলারলি যদি স্মোকারের হয়, যে ধূমপান করে, তার যদি এরকম একটা হয় ন্যাগিং কফ মোর দ্যান 2 to 3 উইকস। আমাদের দেশে অবশ্য টিবিও একটা কারণ,
কিন্তু ধূমপাইয়ের ক্ষেত্রে এটা প্রথমেই চিন্তা করতে হবে যেটা ফুসফুসের ক্যান্সার কিনা। ইউতে হচ্ছে আনইউজুয়াল ফিভার, জ্বর যদি হয় এবং সেটার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, পরীক্ষা করাচ্ছি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, সেটা কিন্তু ক্যান্সারের লক্ষণ। আর এস সাডেন ওয়েট লস হওয়াটা একটা, আমি খাদ্যাভ্যাস পরিবর্তন করি নাই, আমি অতিরিক্ত পরিশ্রম করছি না, আমার ডায়াবেটিস নাই, আনকন্ট্রোল ডায়াবেটিস নাই, তা সত্ত্বেও আমার ওজন কমে যাচ্ছে, তাহলে কি হবে? সেটাও একটা ক্যান্সারের লক্ষণ। এইগুলি সিমটম মনে রাখলে মোটামুটি 80-90% ক্যান্সার কভার করে যায়। ট্রিটমেন্ট কি জানা দরকার নাই, আপনাদের জন্য দরকার নাই, আমি আপনাদেরকে বা তোমাদেরকে ক্যান্সার বিশেষজ্ঞ বানাইতে আসি নাই। খালি মনে রাখবা যে অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, আর আজকাল নতুন কিছু ট্রিটমেন্ট বেরিয়েছে যেটা আগে আমাদের দেশে ছিল না, এখন সারা দুনিয়াতেই বেরিয়েছে। সাথে সাথে আমরাও তার সাথে পা মিলিয়ে চলছি, কদম মিলিয়ে। আমাদের দেশেও সেই সব লেটেস্ট ট্রিটমেন্ট পাওয়া যায়। আমরা অনেক দিন থেকে দেশে চিকিৎসা করছি সেই সব ওষুধ দিয়ে। এই যে আমাদের আজকে আমাদের সহযোদ্ধা হিসাবে এই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল আমাদেরকে সাহায্য করেছে, তোমাদের যে ব্যাগগুলি দেওয়া হয়েছে আমরা তাদের কাছ থেকে পেয়েছি, তারা তোমাদের সাহায্য করার জন্য এগুলো দিয়েছেন। ওনাদেরও অনেক ওষুধ আছে, ক্যান্সারের অনেকগুলি ওষুধ আছে। সেই ওষুধের মধ্যে এই যে লেটেস্ট যে মেডিসিনের কথা বলছি সেগুলো কিন্তু আমাদের ওনাদের ফ্যাক্টরিতেও হয়, অন্যান্য আছে, আমাদের দেশে এখন পাওয়া যায়। আরেকটা জিনিস আমরা জানি, ক্যান্সার হইলেই খালি মানুষ বিদেশে যেতে চায়। নো, আমি বলবো যে এটা ভুল, এটা যাওয়া ঠিক হবে না। কেন? এটাতে যেরকম আমাদের বৈদেশিক মুদ্রা অন্য দেশে চলে যায়, সেই রকম ক্যান্সারের চিকিৎসাটা দেরি হয়। আর ক্যান্সারের চিকিৎসা অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা, কাজে কেউ 6 মাস 10 মাস ধরে তো আর বিদেশে থাকতে পারে না। তার অফিস আছে, পড়াশোনা আছে, চাকরি আছে, সন্তান সন্ততি আছে, পরিবার আছে। কাজেই ব্যবসা বাণিজ্য সব কিছু রেখে এই দীর্ঘমেয়াদী সময় ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশে পড়ে থাকার কোনো যুক্তি নাই। আমি এটাকে সব সময় ডিসকারেজ করি। আমার কাছে যে সার্টিফিকেট চাই ভিসার জন্য, আমি বলছি আই এম দি লাস্ট ম্যান, আমি দিব না এই সার্টিফিকেট। কেন? ক্যান্সারের চিকিৎসা, অপারেশন বলি, রেডিওথেরাপি বলি, সব কিছু এখন বাংলাদেশে একদম বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা আমাদের দেশে পাওয়া যায়। অনেক কিছু বললাম, আমি একদম শেষে চলে আসছি। তাহলে আমরা কি, আমাদের উদ্দেশ্য কী হবে? আমাদের দেশের সম্পদ কম, চিকিৎসার খরচ বেশি ক্যান্সার চিকিৎসায়। আমাদের উদ্দেশ্য হবে ক্যান্সার যাতে না হয়, প্রিভেনশন করা। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা বলি না? তাহলে প্রিভেনশন করতে কি করব? আমি কিন্তু বলে ফেলেছি অলরেডি। যেসব কারণ আমাদের কন্ট্রোলের মধ্যে আছে সেসবগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমরা 40% ক্যান্সার প্রিভেন্ট করতে পারি। 4টাতেই মাত্র, ওই যে খাদ্যাভ্যাস, ইনফেকশন, তারপরে স্মোকিং, অ্যালকোহল, এই 4টাতেই আমরা প্রায় 40% ক্যান্সার প্রিভেন্ট করতে পারি। আর একটা হচ্ছে, তোমাদের বয়স যখন আর একটু বেশি হবে তখন তোমাদের স্ক্রিনিং বলা হয়। স্ক্রিনিংটা কি? সুস্থ মানুষের শরীরে ক্যান্সার আছে কিনা সেটা পরীক্ষা করা, সেটা তোমাদের করতে হবে। স্ক্রিনিং মানে এইটা, এক এক বয়সে এক একটা স্ক্রিনিং আছে। সাধারণত 30-35-এর উপরে আমরা করি, 40-এর উপরে তো করতেই হয়। কয়েকটা ক্যান্সার, যেমন জরা